গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই বিশেষ উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, একটি অভিশপ্ত কান্নার শব্দ আজ শুনবেন। শুরু হচ্ছে আজকের নিবেদন দেবশ্রী ভট্টাচার্যের কলমে শ্মশানের কান্না। সেদিন হরিদেবপুর শ্মশানে গোকুল ভট্টাচার্যের পুত্রবধূ মাধবীর শরীরটা যখন সবে মাত্র পুড়তে শুরু করেছে, তখনই পুরো শ্মশানটা কেঁপে উঠল একটা বাচ্চার কান্নার আওয়াজে। সবাই চমকে এদিক ওদিক তাকালো, আর তারপরেই যেন হুঁশ ফিরল সকলের। কান্নার আওয়াজটা আসছে ওই মাধবীর চিতা থেকে। মাধবী যখন 1.5 মাসের পোয়াতি, তখনই ত্রিলোচন পণ্ডিত তার হাত দেখে বলেছিল মাধবীর পেটে নাকি ঈশ্বরের অংশ আসছে। যে আসছে সে যেমন বুদ্ধিমান হবে আর তেমনই শক্তিমানও হবে। কিন্তু ত্রিকালজ্ঞ পণ্ডিত ত্রিলোচনের ভবিষ্যৎবাণীকে ব্যর্থ করে দিয়ে ঠিক 9 মাসের মাথায় জামুলতলার ঘাট থেকে স্নান করে আসার সময় পা পিছলে পড়ে মৃত্যু হলো মাধবীর। আর তারপর আর কি, সন্ধেবেলায় মাধবীর বর নিতাই আর শ্বশুর গোকুল ভট্টাচার্য এবং গাঁয়ের আরও 5 জন মিলে খই ছেটাতে ছেটাতে মাধবীর শরীরটাকে চিতায় তুলল। কিন্তু এ কী কাণ্ড! জ্বলন্ত চিতা থেকে এই কার চিৎকার ভেসে আসছে? গোকুল খুঁড়ো চিৎকার করে উঠল, ও গো, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, আমার নাতিটা যে পুড়ে মারা যাবে, নাতিটা যে পুড়ে মারা যাবে, ও গো, কেউ বাঁচাও, কেউ বাঁচাও। মাধবীর এমন আকস্মিক মৃত্যুতে কান্নাকাটি করতে গিয়ে কারোর খেয়ালই হয়নি যে মাধবীর পেটের বাচ্চাটাকেও একবার দেখা উচিত। মায়ের হৃৎপিণ্ড বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার পেটের বাচ্চাটা হয়তো বেঁচে থাকতে পারে। কিন্তু মাধবীর শরীরটা পুড়তে শুরু করার সাথে সাথেই যেন সেই না জন্মানো বাচ্চাটার কান্না শুনতে পাচ্ছে সবাই। একসাথে একটা হইচইয়ের আওয়াজ শোনা গেল। সকলে একসাথে চিৎকার করে উঠল। কিন্তু কে বাঁচাবে বাচ্চাটাকে? দাউ দাউ করে জ্বলছে চিতা। ফটফট করে চিতার কাঠ ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। কে একজন যেন 1 কলসি জল নিয়ে এসে ছুঁড়ে মারল সেই জ্বলন্ত চিতায়। ভুস করে একটা শব্দ হলো মাত্র। চিতার আগুনটা নড়ে চড়ে আবার যেমন জ্বলছিল তেমনই জ্বলতে লাগলো। যে লোকটি কিছু না ভেবে সাত তাড়াতাড়ি কলসির জল ছিটিয়েছিল, তাকে আবার এক ভদ্রলোক খেঁকিয়ে উঠলেন, আরে করছেন কি? চিতার আগুন এভাবে নেমাতে আছে নাকি? মরা যদি অর্ধেক পুড়ে থাকে তবে যে আত্মা উপরে যাবে না, তখন সে যে বড় অনিষ্টকারী প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াবে, আমাদের সকলের সর্বনাশ করবে। সে তো ঠিকই, কিন্তু যেন এক অদ্ভুত সংকটে পড়েছে সবাই। একটা জীবিত বাচ্চার কান্না শোনা যাচ্ছে, আর একটা মৃত শরীর মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় নিশ্চিন্তে পুড়ছে। এখন সেই জীবিত আত্মাটাকে বাঁচানো উচিত নাকি মৃত আত্মাটাকে মুক্তি দেওয়া উচিত? এই উভয় সংকটের হাত থেকে মুক্তি না পেয়ে সকলে শেষ পর্যন্ত হাঁ করে দাঁড়িয়ে রইল। আর আস্তে আস্তে মাধবীর চিতার আগুনের শিখা যেন আকাশ স্পর্শ করতে আরম্ভ করল। একসময় সেই ছোট্ট শিশুর কান্না থেমে গেল। মাধবীর শ্বশুর গোকুল মাথায় হাত দিয়ে শ্মশানের মাটিতেই বসে পড়ল। আর মাধবীর বর নিতাই অনেকক্ষণ ধরেই কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। লোকটা বোধহয় অজ্ঞান হয়ে গেছে, নয়তো মরে গেছে। একটা মানুষ একই দিনে আর কত সহ্য করতে পারে? মাধবীর চিতাটা পুড়তে পুড়তে একটা সময় নিভে গেল। কারুর মুখে কোনো কথা নেই। সবাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। গোকুল খুড়োর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল এতক্ষণ। সেই শুকনো জল গালের ওপর দিয়ে একটা লম্বা রেখা টেনে দিয়েছে। নিতাইয়ের এখনো হুঁশ ফেরেনি। একটু জল ছেটালে হয়তো ভালো হতো, কিন্তু সেটুকু করার মতো মনের অবস্থা কারোর নেই। গোকুলের পুরনো বন্ধু উমেশ মাঝে মধ্যে ধাক্কা দিচ্ছে একবার নিতাইয়ের গায়ে।
এক দুবার করে তার নাম ধরে ডাকছে, কিন্তু কিন্তু কোনো লাভ হচ্ছে না। হারুডম বাঁশের খোঁচা মেরে দেখল চিতাটা ঠান্ডা হয়েছে। অন্তত সে হাত দিলে তেমন গরম লাগবে না। গরম চিতায় হাত ঢুকিয়ে হাতের চামড়া মোটা হয়ে গেছে তার। পোড়া কাঠের ছাই সরিয়ে কিছু অস্থি পেল সে, পোড়া অস্থি আর নাভি। কিন্তু নাভি হাতে নিতেই উঠে এলো বেশ খানিকটা দলা পাকানো কালো আঠালো বস্তু। এই জিনিস আগে কখনো দেখেনি সে। জিনিসটা হাতে নিয়ে চোখের সামনে দেখল ডোম। যে মেয়েটা এইমাত্র পুড়ে শেষ হয়ে গেল, তার পেটে নাকি একটা বাচ্চা ছিল। একটু আগেই সেই বাচ্চাটার কান্না সবাই শুনেছিল। এটা কি তবে সেই বাচ্চাটা? তাই হবে হয়তো। এত ছোট বাচ্চাকে কোনোদিন দাহ করেনি হারু, দাহ করার নিয়মও নেই, তাই হয়তো বুঝতে পারছে না। তবে এই জিনিস বোধহয় সেই ছোট্ট বাচ্চারই দেহাবশেষ হবে। হারুডম একটা মাটির সরায় মাধবীর চিতাভস্য আর একটা সরায় মাধবীর না জন্মানো বাচ্চার দেহাবশেষ নিয়ে এসে দাঁড়ালো গোকুলের কাছে। ভদ্রলোকের অবস্থা খুবই খারাপ। এখনও শ্মশানের মাটিতে বসে আছেন মাথায় হাত দিয়ে। এ অবস্থায় কিছু কথাও বলা যায় না। হারুডম রোজ রোজ এত চিতা সাজায়, বাচ্চা বুড়ো কত মানুষকেই মরতে দেখে। তবুই শেষ সময়ে চিতাভস্য হাতে বাড়ির লোকের সামনে দাঁড়াতে তার কেমন যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। আর এখানে তো আবার বউ মানুষটার পেটের বাচ্চাটাও আছে। কত মশাই বলছিলাম কি, এই নেন আপনার ছেলে বউয়ের চিতার শেষ। আর এইখান অন্য সরাটা এগিয়ে দিয়ে কি যে বলবে বুঝতে পারল না হারু, তাই কিছু না বলার সিদ্ধান্তই নিল। শুধু সরাটা সামনে এগিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তবে কিছু বলতে হলো না। গোকুল খুঁড়ো সবই বুঝতে পারলেন। সেই কালো আঠালো পদার্থ ভর্তি সরাটা নিয়ে চিৎকার করে কেঁদে উঠল। নিতাইয়ের বোধহয় হুঁশ ফিরেছিল একটু আগে। বাবাকে ওভাবে কাঁদতে দেখে সেও বোধহয় কিছু বুঝতে পেরেছে। আবার অজ্ঞান হয়ে গেল নিতাই। তবে গোকুল খুঁড়ো বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। নিতাইয়ের মতো কথায় কথায় কেঁদে অজ্ঞান হয়ে যাওয়াটা তার মানায় না। তাছাড়া গ্রামেও তার একটা পদমর্যাদা বলে ব্যাপার আছে। 5টা লোকে তাকে সম্মান করে। বুকে পাথর চাপা দিয়ে গোকুল খুঁড়ো সেই মাটির সরা নিয়ে চলল গাঙ্গুলি নদীতে বিসর্জন দিতে। গ্রামের যারা যারা এসেছিলে তারা সবাই চললেন। সকলেরই চোখে জল। নিতাইকেও ধরাধরি করে নিয়ে যাওয়া হচ্ছে। হাজার হোক তার স্ত্রী চিরকালের মতো চলে যাচ্ছে। শেষ বিদায় তো তাকেই জানাতে হবে। জলের ছল ছলাৎ শব্দ শোনা যাচ্ছিল বেশ কয়েকটা সিঁড়ির আগে থেকেই। এখন জোয়ারের সময়। নিচের 2টো সিঁড়ি ডুবে আছে জলের তলায়। ঢেউ এসে মাঝে মধ্যে 3 নম্বরের সিঁড়িটাও ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোকেরা দুহাত দিয়ে গোকুল খুঁড়োকে ধরে রেখেছে। এসব সময় ভালো নয়। হাতে মরা মানুষের দেহাবশেষ আছে। আত্মা তো আর এত সহজে দেহ ছেড়ে দেয় না। তাই আশেপাশেই হয়তো ঘোরাঘুরি করছে। কখন কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন সব সময় এমনি করে পাশে পাশে ঘেঁষে থাকা উচিত। ডান হাতের কনুই দিয়ে চোখ থেকে গড়িয়ে আসা জলটা মুছে গোকুল খুঁড়ো 4 নম্বর সিঁড়িতে বসে সবে ওই কালো আঠালো পদার্থটা সরাটা ভাসাতে যাবে, অমনি কে যেন পেছন থেকে ডেকে উঠল, কর্তামশাই, ও কর্তামশাই। গলাটা হারুডমের, কিন্তু ওর স্বরটা এরকম আর্ত শোনাচ্ছে কেন? আর এই সময় ও এমন করে চিৎকারই বা করছে কেন? কর্তামশাই, ও কর্তামশাই। তরতর করে নেমে আসছে সিঁড়ি দিয়ে হারুডম। ভীষণ ভয় পেয়েছে মনে হচ্ছে। চোখ দুটো যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে তার। এই শ্মশানেই ওদের জন্ম আর কর্ম। এখানে রোজ রোজ কত কিছু দেখে ওরা। গরম চিতার ভেতরে হাত ঢুকিয়ে মানুষের দেহের অবশিষ্ট অংশ বের করে আনে। ওরাও আবার ভয় পায় নাকি? গোকুল খুঁড়ো ঢোক গিলে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে রে হারু? এমন ভাবে দৌড়ে আসছিস কেন? হ্যাঁ কর্তামশাই, কর্তামশাই, এই দেখেন,
হারুডোম তার ডান হাতটা বাড়িয়ে দিল গোকুল খুঁড়োর দিকে। এই হাত দিয়েই তো একটু আগে মাধবীর সেই না জন্মানো বাচ্চাটার দেহ থেকে বের হয়ে আসা কালো আঠালো পদার্থটা বার করে এনেছিল সে। সেই হাতটা হারুর পুরো কালো হয়ে গেছে, পচে গেছে হাতটা, কোনো সার নেই তার, কালো চামড়া খুলে খুলে পড়ে যাচ্ছে। গোকুল খুঁড়ো হারুর এই হাতের অবস্থা দেখে ভয় পেয়ে গেল। প্রথমটা বুঝতে পারেনি, ভাবলে হয়তো গরম চিতায় হাত ঢুকিয়েছে বলে হাত পুড়ে গেছে। তিনি ঘাবড়ে উঠে চিৎকার করে বললেন, আরে কি কাণ্ড, হাত পুড়ে গেল নাকি? আরে না কর্তা, আপনার এই যে ছেলের বইয়ের পেটে যেটা ছিল তার শরীরখানা বার করে আনছিলাম। দেখেন কর্তা কি হাল হয়েছে আমার হাতখানাও খাইয়া ফেলেছে। ওরে চলে ভাসাবেন না কর্তা, ওরে চলে ভাসাবেন না, তাহলে হকলেরই খাইয়া ফেলেইবে। গোকুল খুঁড়ো বোধ করি এখনো কিছুই বুঝতে পারেননি। তিনি এখনো ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন হারুডোমের দিকে। এদিকে ওভাবে তাকিয়ে থাকতে থাকতে হাতের সরাটা বোধহয় একটু কাত হয়ে গিয়েছিল। সরা থেকে সেই কালো আঠালো বস্তুটা টুপ করে খানিকটা জলে পড়ে গেল। হারুডোম সেদিকে তাকিয়ে যন্ত্রণায় কাতরে বলে উঠল, কথা এ কি করলেন? এই যে পড়ে গেল জলে, কারোরে বাঁচতে দেবে না, কারোরে বাঁচতে দেবে না। সকলের সামনে হারুর কালো পচে যাওয়া হাতটা কাঁধ থেকে খুলে গেল। ঘাটের সিঁড়িতেই ছটফট করতে করতে মারা গেল হারুডোম। গোকুল খুঁড়োর হাতের সরাটা খানিক কাত হয়ে গিয়েছিল, সেই সরা থেকে ফোঁটা ফোঁটা করে কালো আঠালো পদার্থটা মিশে যেতে লাগলো নদীর জলে। গোকুল খুঁড়ো সেই দিকে যেন কোনো হুঁশ নেই, সে শুধু হাঁ করে দেখছে হারুডোমের মৃতদেহটাকে। সেই দেহটাও ক্রমশ কালো হয়ে যাচ্ছে। কোনো মৃতদেহ এত তাড়াতাড়ি পচে যায় নাকি? এদিকে কাত হয়ে যাওয়া সেই সরা থেকে ফোঁটা ফোঁটা করে আঠালো রসটা পড়েই চলেছে। গোকুল খুঁড়োর পুরনো বন্ধু উমেশ তাড়াতাড়ি জড়িয়ে ধরল গোকুল খুঁড়োকে। আরে করো কি, সব যে পড়ে যাচ্ছে জলে, না জানি এবার কি বিপদ হবে। বিপদের আর বুঝি কিছু বাকি রইল না। নদীর টলটলে সাদা জলটা কালো হয়ে উঠল নিমেষে। তারপরে সেই কালো অংশটা ক্রমশ ঘন হয়ে জমাট বেঁধে একটা ছোট্ট শিশুর আকৃতি নিল। নিতাই চিৎকার করে উঠল সেই জমাট বাঁধা কালো শিশুটাকে দেখে। ভাবল বুঝি এ তারই সেই না জন্মানো বাচ্চাটা। জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাটাকে তুলতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না। বাচ্চাটার নাগাল তো নিতাই পেল না। সে হাঁচড় পাঁচড় করে সাঁতার দিয়ে যতই সেই বাচ্চাটার দিকে এগোতে যায়, ততই সেই বাচ্চাটা যেন পিছিয়ে যায়। ভরা জোয়ারের জল সামলাতে না পেরে নিতাই ডুবে গেল সেখানেই। শেষ সময় যখন নিতাই দুহাত ওপরে তুলে কিছু একটা ধরার চেষ্টা করছিল, তখন মনে হচ্ছিল কেউ যেন ওকে টেনে জলের তলায় নামিয়েছিল। গোকুল খুঁড়ো ধর্মর করে এগিয়ে যেতে গেল, ঠিক সেই সময় অন্ধকার রাত্রি ভেদ করে নদীর বুকে ভেসে এলো এক শিশুর কান্না। মাধবীর মৃতদেহটা পোড়ার সময় এমনি কান্না শুনেছিল সবাই। এই কান্না শুনে গোকুল খুঁড়ো আর কিছু করার অবস্থায় রইল না। সেই কালো আঠালো বস্তুটা নদীতে ভাসতে ভাসতে চলে গেল, আর সেই শিশুর কান্নাটাও যেন এদিক ওদিক ভেসে বেড়াতে লাগলো। ত্রিলোচন পণ্ডিত টিকিখানা পাকিয়ে পাকিয়ে বললে, অবশ্য না বললেও কারুর আর তা বোঝার অসুবিধা হয়নি। গোকুল খুঁড়ো কথা হারিয়ে ফেলেছে। এই কদিনে একের পর এক যা হয়ে চলেছে, এই একদিনে ছেলের বউ, ছেলে, নাতি সব একসাথে শেষ হয়ে গেল। ভগবান এখনও কেন যে তাকে বাঁচিয়ে রেখেছে কে জানে। খানিকক্ষণ চুপচাপ হাঁ করে বসে থেকে তিনি বললেন, তা আমায় কি করতে হবে? হ্যাঁ, কিছু তো একটা বিধান থাকবে নিশ্চয়ই। ত্রিলোচন পণ্ডিত পড়লেন খানিক বিড়ম্বনায়। সত্যি বলতে কি, এমন বিপদে তিনি পড়েননি কোনোদিন। নিজের টিকিটাকে বিনা কারণেই খানিক পাকিয়ে অবশেষে সে কথা স্বীকারও করে নিলেন।
সত্যি কথা স্বীকার করতে দোষ নেই হে ভরচাজ। আমারই বিধান সত্যিই জানা নেই। একটা ভ্রূণ হত্যা হয়েছে, জেনে করো আর না জেনেই করো, এ পাপ তো তোমাদের। এখন সে পাপ কি করে খণ্ডাবে, কি করে বলো দেখি। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, এখন অন্তত 10-15 দিন এই গাঙ্গুলি নদীর জল যেন কেউ না খায়। শুধু জল কেন, ওই নদীর মাছও যেন কেউ না ধরে। এই কদিনে মাধবীমায় শ্রাদ্ধ সম্পন্ন হবে, আর তোমার সেই নাতির নামেও একটা পুজো করা যাবে খুনি। দেখা যাক সে বেচারা শান্ত হয় কিনা, না হলে একটা উপায় তো বার করতেই হবে। ত্রিলোচন পণ্ডিত বলে দিলেন। সবাই সে কথা শুনলও বটে। বলার দরকার নেই যে গৌরীপুরের মানুষ আর গাঙ্গুলি নদীর ধারে কাছেও যায় না, কিন্তু তাই বলে নদী তো আর এতটুকু জায়গা দিয়ে যায় না। সে তো এঁকে বেঁকে কোথা দিয়ে কোথায় চলতে চলতে কোন নদীতে মিশেছে তা সব কি আর ভূগোল বইতে লেখা থাকে? গৌরীপুর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে চণ্ডীপুর। নন্দিনী কাল সন্ধেবেলায় চান করতে গিয়েছিল গাঙ্গুলি নদীতে। লোকে বলে এই সময় একটু সাবধানে থাকতে হয়, কিন্তু কি করবে নন্দিনী? স্বামী কাজ করে কলকাতায়, মাসে 1-2 আসে। বাড়ির কাজ, মাঠের কাজ সব একা নন্দিনীকেই দেখতে হয়। 2জন মুনিশ আছে অবশ্য মাঠের কাজের জন্য, কিন্তু তাই বলে কি আর হয়? যেদিক থেকে চোখ সরাবে নন্দিনী সেদিকেই একটা গোলমাল হয়ে যাবে। শরীর ভালো না, 7 মাস চলছে, এসব কথা আর কে শুনবে? সব কাজ সেরে বিকেলের দিকে সাঁঝ পড়ার আগে একবার নদীতে স্নান না করলে চলে না নন্দিনীর। নদীতে সবেমাত্র একটা ডুব দিয়েছে নন্দিনী। হঠাৎ মনে হলো কি একটা তার মাথার ওপর দিয়ে জানি চলে গেল। ভয় পেয়ে তাড়াতাড়ি জল থেকে মুখ তুলল নন্দিনী। না, কিচ্ছু নেই। কি জানি হয়তো মনের ভুল। আবার একবার নদীতে ডুব দিতে যাবে এমন সময় মনে হলো কি যেন একটা পায়ের ওপর দিয়ে চলে গেল। নন্দিনী চমকে উঠল। এমন তো কখনো হয় না। বড় মাছ তো তেমন নেই এই নদীতে, আর থাকলেও সে তো থাকে মাঝ নদীতে। ঘাটের কাছে এ কি হচ্ছে আজ? কি হচ্ছে সেটাই ভাবছিল নন্দিনী। হঠাৎ কি থেকে কি যেন হয়ে গেল। একটা কালো ছায়া এসে যেন গিলে খেয়ে গেল নন্দিনীকে। সামান্য কয়েকটা মুহূর্ত, তারপরে আর কিছু নেই। নন্দিনী আছে যেমন ছিল, অর্ধেকটা জলে দাঁড়িয়ে, কিন্তু শরীরটা কেমন যেন করছে তার। জলে আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। কোনো মতে হ্যাঁচড় প্যাঁচড় করে জলের বাইরে এসে শরীরটাকে ছেড়ে দিল নন্দিনী। এখান থেকে তার বাড়ি বেশি দূর নয়, কিন্তু এইটুকু রাস্তা আর যেতে পারবে বলে মনে হচ্ছে না। তাঁতি বউয়ের বাড়ির বেড়াখানা দেখা যাচ্ছে এখান থেকে। নন্দিনী চেঁচিয়ে ডাকার চেষ্টা করলো, কিন্তু সে ডাক বোধহয় পৌঁছলো না ওই অবধি। গলাটা কে যেন ভেতর থেকে টিপে ধরে আছে। কোনো মতে প্রায় হামাগুড়ি দিয়ে নন্দিনী এসে পৌঁছলো ওই বেড়াটার সামনে। কোনো মতে একবার গলা উঁচু করে চিৎকার করে ডাক দিল নন্দিনী। না, কেউ কোনো সাড়া দিল না। এবার আর থাকতে না পেরে নন্দিনী বেড়ার গায়ে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। এবার বোধহয় কানে গেল আওয়াজটা। ঘরের ভেতর থেকে তাঁতি বউ ক্যারকেরে গলায় চিৎকার করে উঠল, কে রে, অমন করে বেড়ার গায়ে ধাক্কা দিচ্ছিস? কিন্তু ঘর থেকে বেরিয়ে নন্দিনীর অমন ভয়ঙ্কর অবস্থা দেখে গলার স্বর বদলে গেল। ও মা, কি কাণ্ড দেখো! কি হলো গো তোমার বৌমনি? নন্দিনীর শ্বশুরের এক সময় এই চণ্ডীপুরে বেশ নাম ডাক ছিল। লোকের আপদে বিপদে ভদ্রলোক সবসময় এসে দাঁড়িয়েছেন। তাই তার মৃত্যুর এত বছর পরেও লোকে তাকে, তার বাড়ির বউকে বেশ সম্মান করে। নন্দিনী আর থাকতে না পেরে তাঁতি বউয়ের বেড়া ধরে সেখানেই শুয়ে পড়েছিল। তাঁতি বউ তাড়াতাড়ি ছুটে এলো এই কাণ্ড দেখে। ও মা গো, বৌমনি, কি হলো গো তোমার? ও গো, তোমরা কে কোথায় আসো গো? একবারটি এসো গো এখানে। গা গেরামে এরকম হাঁক একবার পারলে যে যেখান থেকে পারে এঁটো মুখে ছুটে আসে। এখানেও এলো। গায়ের মেয়ে বউরাই নন্দিনীকে গিয়ে ঘরে তুললে। নন্দিনীর ঘর এখান থেকে বেশ খানিকটা দূরে। অত দূরে নিয়ে যাবার মতো অবস্থায় নেই। তাতে কি হয়েছে? এমন বিপদে মানুষই তো মানুষের কাজে আসে। তাঁতি বউ বলল, বৌমনিকে আর তেনার ঘরে নিয়ে যাওনে লাগবো না। আমি ওই দিকের উঠোনে কাপড়ের বেড়া বানাইয়া দিতাছি।
বাচ্চাটা জম্মাক আগে, তারপর না হয় কোলের খোকারে লয়ে বৌমানি নিজের ঘরে উঠবো। নন্দিনীর তখন কথা বলার ক্ষমতা নেই। গায়ের অন্যান্য মহিলারা তাঁতি বউয়ের কথাই ঠিক মনে করল। নন্দিনীর বাড়িতে বিশাল দালান, বড় বড় ঘর, কিন্তু এই মুহূর্তে লোক তো কেউ নেই। নন্দিনীর বর সনাতনকে খবর দেওয়া হবে, তারপরে সে আসবে। আর এলেই বাকি, পুরুষ মানুষ এ সময় থেকেই বা কোন কাজে লাগবে? সেই তো গায়ের মেয়েদেরই দরকারে আদরকারে ছুটে আসতে হবে। তার থেকে মেয়েটা চোখের সামনে থাকলেই ভালো। বড় লোকের বউ একটু হয়তো অসুবিধাই হবে, ও বৌমনি ঠিক মানিয়ে নেবে। মেয়ে মানুষ তো জলের মতন, যখন যে পাত্রে থাকে সেই পাত্রেই আকার নেয়। যেমন কথা তেমনি কাজ। তাঁতি বউয়ের গুণ আছে, কাজের সময় যেন একেবারে তাঁতের মাকুর মতোই হাত চলে তার। গায়ের মেয়েরা নন্দিনীকে উঠোনে নিয়ে আসতে আসতে তাঁতি বউ ছেঁড়া কাপড় দিয়ে উঠোনের একদিকটা ঘিরে দিল। সে একজন দৌড়ে গিয়ে বিনোদিনী দাইকে খবর দিল। দাই দৌড়তে দৌড়তে এসে হাজির হলো, কিন্তু ওদিকে যে নন্দিনী ক্রমশ ঝিমিয়ে পড়ছে। 7 মাসের পোয়াতি, এখনো সময় হয়নি। এমন বাচ্চা কি রাখা যাবে? সে যাকে যা আবার হবে, তাই বলে এমন অশুভ কথা কি কেউ এমন সময় মুখে আনে? তবু কথা তো হবেই। কাপড়ের আড়ালে বিনোদিনী একা লড়ে যাচ্ছে। এদিকে তাঁতি বউয়ের উঠোনে ছড়িয়ে ছিটিয়ে বসা গায়ের মেয়ে বউরা সে এক কথা বিনবিন করে চলেছে। বেশ কিছুক্ষণ পরে একটা ছোট্ট নবজাতকের কান্না ভেসে এলো। অবশ্য তেমন জোর নেই গলায়। তা হোক, 7 মাসের বাচ্চা এখনো পুষ্টি পায়নি সেভাবে। তাতে কি একবার যখন কেঁদেছে তখন বাচ্চা ঠিক আছে, কদিন মায়ের দুধের স্বাদ পেলেই ও বাচ্চার গতর গড়ে নেবে। কিন্তু এ কি, বাচ্চার কান্না শোনার পরে মেয়েরা একটু একটু করে সেই ছেঁড়া কাপড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই শোনে আর এক ভয়ঙ্কর চিৎকার। বিনোদিনী দাই পড়ি কি মারি করে ছুটে এলো। ও গো, এই বাচ্চা বড় অপয়া, নির্ঘাত কোনো অপদেবতা ভর করেছে। এই দেখো দেখো, এই হাত দিয়ে ছেলেটাকে পরিষ্কার করবো বলে ধরেছিলাম, এই কি কাণ্ড হয়েছে দেখো। মেয়েরা সবাই অবাক হয়ে দেখল, লাল রক্তের বদলে কালো আঠার মতো কি যেন একটা সেঁটে আছে বিনোদিনীর হাতে। তাঁতি বউ এগিয়ে এসে বিনোদিনীর হাতটা অবাক হয়ে ধরল, তারপরেই ছিটকে এলো ব্যথায়। ও মা গো, আমার হাতে কি হলো? এক বিন্দু সেই কালো আঠার মতো বস্তুটা লেগেছিল তাঁতি বউয়ের হাতে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো বিনোদিনী আর তাঁতি বউ। দুজনের হাত দুটোই মুহূর্তের মধ্যে যেন কালো হয়ে পচে গেল। দুজনেরই উঠোনে পড়ে ছটফট করছে। তাদের ঘিরে দাঁড়িয়ে আছে মেয়েরা, কারোরই তাদের কাছে যাওয়ার সাহস নেই। আস্তে আস্তে শুধু হাত নয়, পুরো শরীরটাই কালো হয়ে পচে গেল। এমন দৃশ্য চণ্ডীপুরের মানুষ কখনো দেখেনি। তাঁতি বউয়ের উঠোনে দুটো কালো পচা মৃতদেহ পড়ে আছে ঠিকই, আর সেই সময় কাপড়ের ওপর থেকে একটা ভয়ঙ্কর কান্না ভেসে এলো। আগের মতো এমন নির্জীব কান্না নয়, এক ভয়ঙ্কর কান্না। অন্ধকার রাত্রির বুক চিরে এক ভয়ঙ্কর কান্না যেন সোজা বুকে এসে ঘা দিয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে জীবনটা যেন আমূল বদলে গেছে নন্দিনীর। যে গ্রামের প্রত্যেকটা মানুষ একদিন তাকে আর তার পরিবারকে সম্মান করত, তারা আজ তাদেরকে প্রায় এক ঘরে করে রেখেছে। নিজের বাড়ির একটা অন্ধকার ঘরে 2 ছেলেকে নিয়ে বসে আছে নন্দিনী। হ্যাঁ, সেদিন 2টো ছেলে হয়েছিল তার। বিনোদিনী দাই সব কথা বলতে পারেনি, সময় পায়নি বলার। একসাথে 2টো ছেলে হয়েছে। একটা ছেলে রোগা, প্রায় নির্জীব, গায়ে বোধহয় রক্ত নেই, সাদা ফ্যাট ফেটে গায়ের রং। আর একটা ছেলে বেশ মোটা সোটা, গায়ের রং কালো, শুধু কালো নয়, মনে হয় যেন পুড়ে গেছে। এ বাচ্চাটা যখন কাঁদে তখন ভয় হয়, কেমন যেন বিভৎস সে কান্না। সে রাতের পর থেকে গায়ের একটা মেয়েও আর নন্দিনীর খোঁজ নিয়ে যায়নি। সনাতন ফিরে এসেছে, কিন্তু সে এসেই বা কি করবে? গায়ের কেউ তার সাথে কথা বলে না, এমনকি তার এতদিনের চেনা মুনিশ 2টো পর্যন্ত তার মাঠে আর কাজ করতে চাইছে না। সেদিন মোড়ল মশাইয়ের সাথে দেখা হলো। ভদ্রলোক নিজেই এগিয়ে এসে বললেন, অবস্থা আর সুবিধের নয় হে সনাতন, তোমার ওই কালো ছেলেটাকে ত্যাগ করো। ওর ওপর অপদেবতা ভর করেছে, ওর ছোঁয়ায় মানুষ মরে যাচ্ছে, হাত পা পচে যাচ্ছে।
এ মোটে ভালো কথা নয়। সনাতন মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। এ কি কথা খুড়ো? বাচ্চাটাকে ত্যাগ দেব? কোথায় রেখে আসবো? এত ছোট বাচ্চা মাঠে ঘাটে রেখে এলে যে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। আর তাছাড়া নন্দিনী মরে গেলে ওকে ছাড়বে না। না ছাড়লে ওই ছেলে তোমাদের খেয়ে ফেলবে, গোটা গ্রামকে খেয়ে শেষ করবে, এই বলে রাখলাম। এখন দেখো কি করবে। রাগী গড়গড় করতে করতে মোড়ল মশাই চলে গেলেন। সনাতন ফিরে এলো নিজের বাড়ি। মোড়ল মশাইয়ের কথা একবার ভেবে দেখা দরকার। তিনি তবু দাঁড়িয়ে দুটো কথা বলেছেন, আর সবাই তো দেখলেই উল্টো দিকে চলে যাচ্ছে। নতুন ধানের চারা পোতা হয়েছিল মাঠে, সেগুলো সব অমনিই পড়ে আছে, কেউ দেখভালের নেই। সনাতন এসব কাজ করেনি কোনো দিন। সে সদরে সরকারি অফিসে চাকরি করে, দুদিন বাদে সেখানে ফিরে যেতে হবে। নন্দিনী একা থাকবে দুটো বাচ্চা নিয়ে, এভাবে কি থাকা সম্ভব? ভাবলেই ভয়ে হাত পা পেটের মধ্যে সিধিয়ে যায় তার। সনাতনকে আসতে দেখে নন্দিনী এগিয়ে এলো চৌকাঠের সামনে। এখনও আঁতুর চলছে। পুরুষ মানুষের আঁতুর ঘরে ঢোকা নিষেধ, কিন্তু এ বাড়িতে আর কে আছেটাকে? যাও বা দু চারজন 5-4 মাস খাটার লোক ছিল, নন্দিনীর ওই কালো ছেলের ভয়ে তারা পালিয়েছে। আর কেউ আসে না এখানে। নন্দিনী সনাতনের মুখের দিকে তাকালো। চিন্তায় চিন্তায় মানুষটা যেন 2 দিনে বুড়িয়ে গেছে। কি ঠিক করলে? কি ঠিক করব? কেউ তো কোনো কথাই বলছে না। কোনো বামুন পণ্ডিত বা তান্ত্রিক দেখালে হয় না? যদি বা কোনো বিধান দেন তাহলে হয়তো ছেলেটা ঠিক হয়ে যাবে। কিসের বিধান? সকলে তো একটাই বিধান দিচ্ছে, বাচ্চাটাকে কোথাও একটা ফেলে আসতে। ওর উপরে নাকি অপদেবতা ভর করেছে, ওর ছায়া দেখলে নাকি গ্রামের মানুষের অনিষ্ট হবে। নন্দিনী ছিটকে সরে এসে তার সেই কালো ভূতটার মতো ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল। অসম্ভব! যা হয় হোক, ওকে আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। সনাতন কিছুক্ষণ গোঁজ হয়ে বসে রইল। এই কয়েক দিনেই সে হাঁপিয়ে উঠেছে। ভগবান জানেন এই যুদ্ধ আর কতদিন চলবে। গোঁজ হয়ে বসে বিড়বিড় করে সনাতন বলল, মাঠের ধান মাঠেই শুকিয়ে যাচ্ছে, ডাবগুলো সব গাছেই নারকোল হয়ে যাচ্ছে, পেরে দেওয়ারও লোক নেই। কি করব বলো? এভাবে কতদিনই বা চালানো সম্ভব? আমাকেও তো কাজে ফিরতে হবে। নন্দিনী চৌকাঠের মধ্যে আঙুল ঘষতে ঘষতে বলল, সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে লোকে সব ভুলে যাবে। সনাতন একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। সে খুব ভালো করেই জানে নন্দিনীর জেদ বড্ড বেশি। একবার যখন জেদ করে ওই কালো ছেলেটাকে বুকে চেপে বসেছে, তখন আর উপায় নেই। রাত বেশ গভীর হয়েছে। সনাতনের বাড়ির সামনে দুটো মশাল ঘোরাফেরা করছে অনেকক্ষণ ধরে, আর একটা ছোট লণ্ঠনকে এগিয়ে আসতে দেখা গেল। এতক্ষণে মোড়ল মশাইয়ের গলা শোনা গেল, ওই যে কুসুম এসছে। কিরে, এত দেরি করলি কেন? কুসুম ক্যানকেনে গলায় বলল, কি যে কয়েন না কর্তা, এই আন্ধাইরে পথ চলা যায়? মোড়ল মশাই এবারে তাড়া দিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, আর কথা বাড়াস না। ওদিকে জানলার কপাটখানা খোলা আছে দেখছি, বড় জানলা টুক করে ঢুকে ওই ছেলেটাকে তুলে আন। আর কোনো কাজ করতে হবে না। কুসুম ঘোঁত ঘোঁত করে দুবার নিঃশ্বাস নিল। দেখেন ঠাকুর, একে তো মায়ের বুক থেকে ছেলে চুরি করে আনতে কইছেন, আবার কইছেন ভূতে ধরা ছেলে। দাম কিন্তু একটু বেশি লাগবো। ওরে আমার ছতি লক্ষ্মী এসেছেন রে। চুরি যেন তুমি প্রথমবার করছো? এই চণ্ডীপুরে তোমার কীর্তি জানতে কারোর বাকি আছে নাকি? কুসুমের মুখ খোলালে আবার বিপত্তি বাড়ে, সে অমনি ঝনঝন করে উত্তর দেয়, ও মা, একই কথা গো, জানবে না কেন? চণ্ডীপুরের জাত চোর আমরা। বাপ দাদার আমল থেকে চুরি আমাদিগের পেশা। আমার ঠাকমা ভবতারিণী এখন 90 বছরের বুড়ি, তবু যখন হাটের পাশ দিয়ে যায় না, সবজিওয়ালারা হামলে পড়ে নিজেদের সবজি সামলায়। বলা যায় না কখনকার কলাটা মূলটা চুরি করে নেয়।
তবে একটা কথা, মাথার ওপরে চাঁদটাকে সাক্ষী করে বলে গেলুম, কোনো দিন কোনো মায়ের বুক থেকে ছেলে চুরি করি নাই। নেহাত আপনি আজ কইলেন সারা গাঁয়ের জীবন বাঁচাতে পাপ কাজ করতে যাচ্ছি। হয়েছে হয়েছে, আর বেশি কথা কইলে আকাশে চাঁদ থাকবে না, সূর্য আয়া পড়বো। তাড়াতাড়ি যা, কেউ যেন টের না পায়। সোজা ওই কালো বাচ্চাটাকে তুলে নিয়ে এসে দিবি। কুসুম এবার আকাশের দিকে তাকিয়ে দেখে নিল, না এখন অনেক রাত বাকি, তবে কাজটা তাকে তাড়াতাড়ি করতে হবে। ছেলেটাকে নিয়ে এলে নিমাই আবার তাকে রাখতে যাবে গগন খাদির জঙ্গলে। দাঁতাল হাতির পাল আছে জঙ্গলে, এক রাত ওই জঙ্গলে থাকতে পারলে পরের দিন আর সেই ছেলের হাড়গোড় কেউ খুঁজে পাবে না। কুসুম আর দেরি করলে না, চুপি চুপি পা টিপে টিপে এগিয়ে গেল জানলার দিকে। এখন তার লণ্ঠনখানা হাতে রাখেনি। এ গায়ের সকলের বাড়ি ঘর উঠোন দাওয়া তার হাতের তালুর মতো চেনা। লণ্ঠন লাগে না কয়েকটা মুহূর্ত, কিন্তু মোড়ল মশাইয়ের মনে হচ্ছে যেন কয়েক যুগ কেটে গেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হে ভগবান, এ কেমন বিচার তোমার! শেষ জীবনে এমন কাজও করালে তুমি। কিন্তু কি আর করা যাবে, সনাতনটাকে এত করে বোঝানো হলো, তবু সে ছেলেটাকে ত্যাগ করতে দিল না। সারা গ্রামের মানুষের মঙ্গলের জন্য এমন পাপ কাজ যে তাকেই করতে হবে। কুসুমের এলেম আছে, একেবারে নিঃশব্দে তুলে নিয়ে এসেছে ছেলেটাকে। নন্দিনী টেরও পায়নি। মোড়ল মশাই আর দেরি করল না, বাচ্চাটাকে কুসুমের থেকে নিয়ে নিমাইকে দিয়ে বলল, যা এখন এটাকে গগন খাদির জঙ্গলে রেখে আসবি। আপনি যাবেন না কর্তা? নিমাই জিজ্ঞাসা করল। ঢোক গিললেন মোড়ল মশাই, যাওয়া তো উচিত। ঘুমিয়ে আছে ছেলেটা, কিন্তু সে ঘুমন্ত মুখও কি ভয়ঙ্কর! মশালের আলোয় যেন ঝলসানো ন্যাড়া পোড়া আলুর মতো দেখাচ্ছে মুখটাকে। জন্মের সাথে সাথে দুটো জলজান্ত মানুষকে পচিয়ে মেরেছে। একবার যদি টের পায় ওর সাথে কি হতে চলেছে, তবে না জানি কি করে বসবে। গায়ের মোড়ল হিসাবে তার তো যাওয়া উচিত, কিন্তু এত রাতে ওই ভয়ঙ্কর জঙ্গলে যাওয়া যে আরো ভয়ের ব্যাপার। শোন না রে বাপ, আমি আর যাচ্ছি না বুঝলি, আমার আবার রক্তচাপ বেড়েছে কদিন হলো। কবরেজ মশাই ওষুধ দিয়েছেন, সে ওষুধ খেলে আবার বড় ঘুম পায়, রাতে বেশি পথ চলতে পারি না। নিতাই অন্ধকারে মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ বুঝলাম। নিতাই গগন খাদির জঙ্গলে কাঠ কাটতে আসে। এ জঙ্গল তার ভালোই চেনা, তবে সে তো দিনের বেলা, রাতের অন্ধকারে এ জঙ্গল বড় ভয়ঙ্কর। নিতাই কোনো মতে ইষ্ট নাম জপ করতে করতে জঙ্গলের ভেতরে ঢুকল। তখন যে কোন দিক দিয়ে দাঁতালের দলে আসে পড়ে তার কোনো ঠিক নেই। নিতাই বেশি সময় নষ্ট করল না। একটা বড় অশ্বত্থ গাছ, গাছের নিচে ছেলেটাকে শুইয়ে দিয়ে চুপচাপ সরে আসতে গেল। কিন্তু গাছের নিচে শুকনো পাতার ওপরে ছেলেটাকে শোয়াতেই একটা ভয়ঙ্কর কাণ্ড হলো। ছেলেটা জেগে গিয়ে নিতাইকে দেখে খিলখিল করে হাসতে লাগলো। অতটুকু আঁতুরে বাচ্চা আবার হাসতে পারে নাকি? আর কেমন যেন হাড় হিম করা হাসি। আর এখানে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। নিতাই পড়ি কি মারি করে ছুটে এসে কিসে যেন হোঁচট খেয়ে পড়ে গেল। একটা কি যেন আঠার মতো বস্তুতে তার পাটা আটকে গেল। অত শত দেখার সময় নেই নিমায়ের। কোনো মতে উঠে দৌড়ে তাড়াতাড়ি জঙ্গলের বাইরে বেরিয়ে গেল। তবে বেশিক্ষণ আর এইভাবে দৌড়তে পারল না, যেন মনে হচ্ছে পাটা অবশ হয়ে যাচ্ছে। মশালের আলোয় একবার নিজের পায়ের ওপরটা দেখেই চমকে উঠল নিতাই। রাত তখন শেষ হয়ে এসেছে, একটা দুটো মোরগের ডাক শোনা যাচ্ছে। নিতাই দৌড়তে দৌড়তে সনাতনের ধান ক্ষেতের কাছে আসতে পারল। আর তার মধ্যেই তার পায়ে লাগা সেই কালো আঠার মতো বস্তুটা সারা পায়ে ছড়িয়ে গেল। বাচ্চাটার কান্না শোনা গেল। বুকের রক্ত হিম হয়ে যায় সেই কান্না শুনে। সকলের সামনে একটা আস্ত মানুষ কালো হয়ে পচে মরে গেল। মরার আগে চিৎকার করে শুধু 2 বার মোড়ল মশাইয়ের নাম করতে পেরেছে সে। ভোর না হতেই এক নিমেষে হাওয়ার মতো খবরটা ভেসে ভেসে বইতে লাগলো চণ্ডীপুরের আকাশে বাতাসে। মোড়ল মশাই ছুটে এলেন সনাতনের জমিতে, পেছনে পেছনে সারা গ্রাম। কি সর্বনাশ! তোমার ছেলেকে ধরলেই যে মানুষ মরে যাচ্ছে সনাতন।
এবার তুমি একটা ব্যবস্থা করো। তুমি নিজে তোমার ছেলেকে ত্যাগ করবে, নাকি আমরা এই চণ্ডীপুরের মানুষ তোমার ছেলেকে গায়ের বাইরে রেখে আসবো? সনাতন যেন আকাশ থেকে পড়ল। এ আপনি কেমন কথা বলছেন খুড়ো? যা তা বললেই হয় নাকি? আমার ছেলে তো আমার ঘরেই আছে। নিতাই সে ছেলে ছোঁয়া পায় কি করে? মোড়ল মশাই ঢোক গিললেন। কাল রাতেই তিনি তো কুসুমের হাত থেকে ছেলেটাকে নিয়ে নিতাইয়ের হাতে দিয়েছিলেন। নিতাইয়ের রেখে আসার কথা ছিল জঙ্গলে। যতদূর জানা আছে নিতাই গিয়েছিল জঙ্গলে। তাহলে সে ছেলে সনাতনের বাড়ি পৌঁছলো কি করে? কিন্তু এ কথা তো বলা যায় না, কিন্তু অন্যভাবে তো বলা যায়। কাল রাতে তোর ছেলের কান্না সারা গায়ের লোক শুনেছে। তোর ছেলেই মেরেছে নিতাইকে। মোড়ল মশাই খুব ভালো করেই জানেন এতে কিচ্ছু প্রমাণ হয় না। রাতের বেলা বাচ্চা কাঁদবে না তো কি বুড়ো মানুষে কাঁদবে? তাও তিনি সারা গ্রাম নিয়ে এসে হাজির হলেন সনাতনের বাড়ি। এখানে এসে তার মুখ সে ছেলে দিব্যি নন্দিনীর কোলে খেলে বেড়াচ্ছে, আর আর যেন মোড়লের দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসছে। এত ছোট ছেলে হাসতে পারে নাকি? সময়টা বড় মন্দ যাচ্ছে কুসুমের। সনাতনের ছেলেটার ভয়ে চণ্ডীপুরের মানুষের রাতের ঘুম উড়ে গেছে। আর মানুষের ঘুম উড়ে গেলে সবচেয়ে সমস্যা হয় চোরেদের। একটা টুক করে শব্দ হলেই সবাই কে রে কে রে বলে পাড়া মাথায় তুলে দিচ্ছে। এই অবস্থায় কুসুম কিছুতেই কুচু করে উঠতে পারছে না। সারা রাত গ্রামের বাড়ি ঘুরে ঘুরে একেবারে ভোরের দিকে সনাতনের কালো ছেলেটাকে সাপমান্নি করতে করতে সে নিজের ঘরে এসে ক্লান্ত শরীরটাকে বিছানার ওপরে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ মনে হলো দরজার কাছে কি একটা খুটখুট আওয়াজ। চোরের বাড়িতে চুরি করতে আসবে এমন বুকের পাটা কার আছে? তাই বোধহয় কুসুম কখনো ঘরের দরজা বন্ধ করে, আবার কখনো খুলেই রেখে দেয়। আজ মন মেজাজ এতই খারাপ ছিল যে ইচ্ছে হয়নি দরজা বন্ধ করার। তার বাড়ি খেয়ে আসবে। খুটখুট আওয়াজটা শুনে কুসুম তার ক্যানকেনে গলায় বলে উঠল, কে রে? রাতের বেলায় মেয়ে ছেলের ঘরে উঁকি মারছিস? লজ্জা শরম নেই নাকি রে? কোনো উত্তর এলো না কোথা থেকেও। তবে সেই খুটখুট আওয়াজটা বন্ধ হলো না। বাধ্য হয়ে কুসুম বিছানা ছেড়ে উঠে বসল। থপথপ করে চৌকাঠের সামনে এসেই চমকে উঠল কুসুম। সনাতনের কালো ছেলেটাকে কে যেন তার বাড়ির চৌকাঠের সামনে ফেলে রেখে গেছে। মা গো, কি সর্বনাশ গো! মোড়ল মশাই কি এবারে আমায় মারার তাল করছেন নাকি? কি কাণ্ড গো! ছেলেটাকে আবার চৌকাঠে ফেলে দিয়েছেন। কুসুম তাড়াতাড়ি ছেলেটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু এখানে কেউ নেই। বুকটা কেমন যেন ধকধক করতে লাগলো তার। কুসুম এবারে আর চোখে ছেলেটাকে দেখবার চেষ্টা করলো। ছেলেটা যেন তার দিকে তাকিয়ে হাসছে। বুকটা কেঁপে উঠল কুসুমের। ছেলেটাকে ঘরের বাইরে রেখে তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল সে। একটা বিভৎস কান্না শোনা গেল ঘরের বাইরে থেকে। বাচ্চার কান্না, কিন্তু এমন বিভৎস কান্না কেউ কখনো শোনেনি। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে কুসুমের। হাত দুটো যেন অসাড় হয়ে যাচ্ছে তার। নিজের হাতের দিকে একবার তাকিয়ে দেখল, কুসুম যে হাতটা দিয়ে ছেলেটাকে ধরেছিল সেই হাতটা কালো হয়ে গেছে। প্রথমে হাতের তালু, তারপরে কবজি, তারপরে আস্তে আস্তে সারা হাত। কুসুম বোধহয় আর চিৎকার করার সময়টুকুও পেল না। মাটিতে পড়ে ছটফট করতে করতে একসময় তার সারা শরীরটা পচে কালো হয়ে গেল। পরপর দুদিন এমন অদ্ভুত ঘটনা। গ্রামের দুই প্রান্তে এই রকম কালো পচে যাওয়া দেহ। রাতে সনাতনের কালো ছেলের কান্না। গ্রামের মানুষ আর বসে থাকতে পারল না। মোড়ল মশাইয়ের বাড়িতে জড়ো হয়েছিল সবাই আগে। হাজার হোক বয়োজ্যেষ্ঠ মানুষ, গ্রামের মাথা। কিছু করার আগে সকলে মোড়ল মশাইকে জানিয়ে এসেছে, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। ভোর না হতেই ভদ্রলোক কোথায় যেন চলে গেছেন। গ্রামের এমন বিপদের দিনে তিনি আবার কোথায় গেলেন? সে যাই হোক যাক, আজ তো এই সনাতনের ছেলেটাকে গাঁছাড়া করতেই হবে। গাঁয়ের লোক লাঠি সোটা বল্লম নিয়ে এসে হাজির হলো সনাতনের বাড়ি। সবে মাত্র কালই আঁতুর কেটেছে নন্দিনীর। দুই ছেলেকে দুই কাঁখে নিয়ে এসে দাঁড়ালো সে। কি বলছেন কি আপনারা?
গায়ের যে কোনো বাড়িতে মানুষ মরলে কি এখন আমার ছেলেদের নিয়ে টানা হেঁচড়ে হবে? আমার এই কোলের ছেলে এত রাতে অত দূরে গিয়ে কুসুমকে ছুঁয়ে দিয়ে এলো, এই কথা বলতে চান নাকি আপনারা? শোনো বৌরানী, তোমার শ্বশুরকে গোটা চণ্ডীপুর গ্রাম মাথায় তুলে রাখত, তোমাদেরকেও যথেষ্ট সম্মান করে, কিন্তু তাই বলে তুমি যা চাইবে তাই হবে এমন তো হতে পারে না। এগিয়ে এলেন গোবর্ধন খুঁড়ো। মোড়ল খুঁড়োর পরে এই গ্রামে তার কথাই বেশি চলে। মোড়ল খুঁড়োর অনুপস্থিতিতে তিনি এখন নেতার দায়িত্ব নিয়েছেন। ওদিকে সনাতন আবার কোনোদিনই ঠিক জোরের সাথে কারোর সাথে কথা বলতে পারে না, বিশেষত এইসব বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে। এদিকে নন্দিনী তার শ্বশুরের ধারা বজায় রেখেছে, নরমের সাথে নরম আর গরমের সাথে গরম। ঘুমটা দিয়ে এসে যেমন অন্য গায়ের বউদের মতো গুরুজনদের মান্যি করে, তেমনি আবার দরকার পড়লে কোমরে আঁচল জড়িয়ে ঝগড়া করতেও পারে। গোবর্ধন খুঁড়োর কথায় নন্দিনী একেবারে তার সামনে এসে দাঁড়ালো। আমি যা চাইবো মানে? কোন অন্যায় জিনিসটা চেয়েছি আমি? আমি আমার শ্বশুরের ভিটেতে 2 ছেলেকে নিয়ে শান্তিতে থাকবো, এর বেশি তো কিছু চাইনি আমি। আপনারা মনীষদের ভয় দেখাচ্ছেন, তারা মাঠে কাজ করতে চাইছে না। বেশ তো, ঠিক আছে, আমার মাঠে আমিই চাষ করব, আমার গাছের ফল আমিই পারবো, আপনাদের কোনো সাহায্য লাগবে না আমার। এবার শান্তি তো? যান আপনারা নিজেদের ঘরে যান। কিন্তু দুটো মানুষ পরপর এভাবে মরে যাবার পর তো আর চুপ করে থাকা যায় না। না বৌমণি, জান তো বললে আজ আর চুপ করে যেতে পারবো না। তোমার ওই ছেলের ওপর যে অপদেবতা ভর করেছে এটা তুমিও জানো। যেদিনও জন্মেছিল সেদিন কি হয়েছিল সেটা তুমি জানো। তাহলে এই বিষ গাছখানা কেন সঙ্গে করে নিয়ে ঘুরছো? তোমার ওই আরেকখানা ছেলের দিকে একবার তাকিয়ে দেখো, সে তো দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে। দেখো, ওই অপদেবতায় ভর করা ছেলে তোমার ওই ছেলেটির দুধেও ভাগ বসাচ্ছে। নন্দিনী নিজের আরেকটা ছেলের দিকে তাকালো। খুব একটা ভুল বলেননি গোবর্ধন খুঁড়ো। ছেলেটা জন্মেছিল রোগা প্যাটকা হয়ে, দিন দিন যেন আরো রোগা হয়ে যাচ্ছে সে। নন্দিনীকে চুপ থাকতে দেখে গোবর্ধন খুঁড়ো যেন আরো খানিকটা উৎসাহ পেয়ে বলল, একবার ভালো করে ওই কালো ছেলেটার দিকে তাকিয়ে দেখ। ও ছোট শিশুর সারল্যে ছিটে ফোঁটা দেখতে পাও কি? খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলে ভয় করে আমার। রাতের বেলা ওর কান্না শুনলে বাড়ির বাচ্চারা ভয়ে জেগে ওঠে। ভালো কথা বলছি, ওই বাচ্চাটাকে ত্যাগ দাও। আমি বললাম তো খুড়ো, আমার বাচ্চা কালো হোক আর যাই হোক তাকে আমি দেখে নেব, আপনাকে ওর দিকে তাকাতেই হবে না। আর রাতের বেলা তো আর শুধু আমার বাড়ির বাচ্চা কাঁদে না, আপনাদের বাড়ির বাচ্চারাও কাঁদে। ও বাড়িতে বাচ্চা থাকলে একটু কান্নাকাটি হয়, ওসবের সাথে একটু মানিয়ে চলতে শিখুন। গোবর্ধন খুঁড়ো আর ধৈর্য রাখতে পারলেন না। এমনিতেই বাড়ির বউ কোমরে আঁচল গুজে মুখে মুখে তর্ক করছে, এ দৃশ্য সহজে হজম হয় না। নেহাত নন্দিনীর শ্বশুরের কথা ভেবে তিনি চুপ করেছিলেন, কিন্তু আর সহ্য হলো না। না বৌমণি, অমন কথা বলো না। তোমার ক্ষেত, তোমার গাছ, তোমার বাড়ি, কিন্তু সারা গ্রাম তো আর তোমার নয়। তোমার ছেলের রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে মানুষ মেরে আসবে, আর আমি কিছু বলতে পারবো না, তা তো আর হতে পারে না। নন্দিনীও কম যায় না, সেও এগিয়ে এসে বললে, তাই নাকি? তা আপনি কি বলতে চাইছেন কি? আমার ওই কোলের ছেলে রাতের বেলা লোকের বাড়ি চিনে চিনে যায় আর তাকে মেরে রেখে আসে? হ্যাঁ হ্যাঁ, ও সব পারে। ওর ওপর অপদেবতায় ভর করেছে, ও সব পারে। নন্দিনী ছাড়বার পাত্র নয়, সে এবারে একেবারে ঝাঁ ঝাঁ করে উঠল। তাই নাকি? আমার কোলের ছেলে হেঁটে হেঁটে লোকের বাড়ি ঘুরে বেড়ায়? বেশ তো, তবে আমিও দেখব। আজ রাতে যদি দেখি ও আপনার বাড়ি গিয়ে হাজির হয়েছে, তবে আমি বিশ্বাস করব। গোবর্ধন খুঁড়ো অমনি তিরিং করে লাফ দিল। ওই দেখে নাও গো, শুধু একটা ছেলে নয় গো, এই মায়ের মধ্যে অপদেবতা ভর করেছে। নইলে বলে কিনা আজ রাতেও ছেলে আমাকে মারতে আসবে। আমি বললে উনি বিশ্বাস করবেন। সারা সকালটা এরকম কথা কাটাকাটির মধ্যে দিয়েই চলে গেল।
সন্ধে হতে না হতে যে যার বাড়িতে ঢুকে খিল দিয়ে দিল। শুধু গোবর্ধন খুঁড়োর মাথা যেন এখনও ঠান্ডা হচ্ছে না। সারাদিন মাঠে ঘাটে চণ্ডী মণ্ডপে সব জায়গায় নন্দিনীর গুণকীর্তন করে বেরিয়েও মনটা যেন কিছুতেই শান্ত হচ্ছে না তার। সন্ধ্যের পরেও তিনি বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালেন। যদি বা ভাগ্যক্রমে কাউকে সামনে পেলেন তাহলে তাকে আবার ইনিয়ে বিনিয়ে সকালের গল্পখানা করলেন। এইভাবে সময় কাটতে লাগলো। হঠাৎই গোবর্ধন খুঁড়ো যেন আবিষ্কার করলেন দিনের আলোর ছিটে ফোটাও আর কোথাও অবশিষ্ট নেই। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। গাঁয়ের আলপথ ধরে তিনি একাই হেঁটে চলেছেন। বুকের ভেতরের ধুকপুকুনিটা যেন হঠাৎই বেড়ে গেল। তাড়াতাড়ি পথ চলতে থাকলেন খুঁড়ো, কিন্তু নিজের ঘর অবধি পৌঁছতে পারলেন না তিনি। আলপথ ধরে যেতে যেতে মনে হলো আশপাশটা যেন আরো বেশি অন্ধকারে ঢেকে গেছে, আর তার সামনের মাটির কাছে কে যেন হিংস্র সাপদের মতো এগিয়ে আসছে। ভালো করে চোখ কচলে দেখলেন গোবর্ধন খুঁড়ো। হ্যাঁ, ঠিকই দেখছে সে। সনাতনের কালো ছেলেটা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, আর তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে। কিন্তু ওর পিছনে আরো কে একজন যেন দাঁড়িয়ে। বৌমণি নাকি? বৌমণি, তুমি? হ্যাঁ গো খুড়ো, আমি। না হলে আমার কোলের ছেলে এতটা রাস্তা চিনে আসবে কি করে? তো তাহলে আমি ঠিকই ধরেছিলাম, তোমার উপরেও অপদেবতা ভর করেছে। না, অপদেবতাকে আমি পেটে ধরেছি। এ এখন থেকে আমার সাথেই থাকবে, আর যে ওর ক্ষতি করতে চাইবে তাকে শেষ হয়ে যেতে হবে। নিমাই আর কুসুম ওকে মারতে চেয়েছিল, ওরা মরে গেছে। আপনি ওকে তাড়াতে চেয়েছেন, এখন আপনাকেও যে মরতে হবে। গোবর্ধন খুঁড়ো এবারে ভয়ের চোটে পালাতে লাগলো উল্টো দিকে, কিন্তু পারল না। কিছু দূর গিয়েই পিছলে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে সারা গায়ে কি যেন এক কালো আঠার মতো বস্তু লেগে গেল। সারা শরীরটা যেন একটু একটু করে কালো হয়ে পচে যাচ্ছে। গোবর্ধন খুঁড়ো চিৎকার করে কিছু বলার চেষ্টা করলে কিন্তু পারল না। শরীরটা দুবার কেঁপে কেঁপে থেমে গেল। চণ্ডীপুর আবারও এক ভয়ানক কান্নার আওয়াজ শুনতে পেল, হাড় হিম করা কান্না। অনেক হয়েছে, আর কোনো কথা শুনবো না আমি। ওই ছেলেকে ওদের হাতে তুলে দাও, যা হওয়ার হবে। তাছাড়া মোড়ল খুঁড়ো তো খবর নিয়ে এসেছেন। এ ছেলে আমাদের নয়, এ সত্যি সত্যি এক অপদেবতা, এক অতৃপ্ত আত্মা। একে আর ঘরে রাখা যাবে না। অনেকদিন বাদে সনাতনের নিজেকে একটু হালকা মনে হচ্ছে। এতদিন ধরে সে যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এতদিনে যেন প্রাণটা একটু হালকা লাগছে তার। মোড়ল খুঁড়োর কে একটা আত্মীয় থাকে গৌরীপুরে। কুসুম মারা যাবার পরেই খবর পেয়ে মোড়ল খুঁড়ো ভোরবেলাতেই চলে গিয়েছিলেন সেখানে। তার কেমন যেন সন্দেহ হয়েছিল, প্রথমে নিমাই, তারপরে কুসুম, এরপরে নিঘাত তার মাথার ওপরেই কোপ পড়বে। অবশ্য কেন যে এমনটা মনে হয়েছিল তার কোনো খবর জানা যায়নি। তা সে যাই হোক, ভাগ্যিস মোড়ল খুঁড়ো গৌরীপুরে গিয়েছিলেন, সেখানেই সবটা জানতে পারলেন তিনি। আরে ভগবান, এ ছেলে তো নন্দিনীর ছেলেই নয়, এ তো মাধবীর সেই না জন্মানো ছেলেটা। নির্ঘাত গাঙ্গুলি নদীতে স্নান করতে গিয়ে এই বিপদ বাঁধিয়েছে নন্দিনী। নন্দিনী সব শুনে খানিকক্ষণ স্তম্ভ মেরে বসে রইল। তারপরে মাথায় আঁচল দিয়ে কোলে সেই কালো ছেলেটাকে নিয়ে এগিয়ে এলো সদরের দিকে। আরও একবার সারা গ্রাম দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে। রোজ রোজই জড়ো হয় এখানে তারা। রোজ তাদের একটাই দাবি, ছেলেটাকে মেরে ফেলতে হবে। আজ আবার সকলের সাথে ত্রিলোচন পণ্ডিতও এসেছেন গৌরীপুর থেকে। তিনিই বিধান দিয়েছিলেন ছেলেটাকে পুড়িয়ে দিতে হবে। গৌরীপুরের যে শ্মশানের চিতায় ওর জন্ম হয়েছিল সেখানেই ওকে পুড়িয়ে দিতে হবে। নন্দিনী এগিয়ে এলো ত্রিলোচন পণ্ডিতের দিকে। ঠাকুর, তবে কি সত্যি ছেলেটাকে পুড়িয়ে মারবেন আপনারা? ত্রিলোচন পণ্ডিত মাথা নিচু করলেন। ও বেঁচে নেই মা। একটা ভুলে সকলের সামনে ওর মায়ের গর্ভেই চিতার আগুনে শেষ হয়ে গিয়েছিল আমাদের সকলের সামনে। কিন্তু ও বড় নিষ্ঠাবান আত্মা ছিল।
না জানি কোন মহান উদ্দেশ্যে জন্ম নেওয়ার স্বাদ হয়েছিল, কিন্তু সে স্বাদ অপূরণ রেখেই চলে যেতে হলো। তাই বোধহয় যাওয়ার আগে আরও একবার তোমার শরীরে প্রবেশ করে জন্ম নিয়েছে। কিন্তু ও জীবিত নয়, ওর মৃত্যু হয়ে গেছে। শুধু এক অতৃপ্ত আত্মা তার অতৃপ্ত ইচ্ছা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মানুষের ক্ষতি করছে। ওকে তুমি যেতে দাও মা, ওকে তুমি যেতে দাও। নন্দিনী এবার সনাতনের দিকে তাকালো, কেমন যেন করুণ চাহনি তার। এ দৃষ্টি দেখলে কিছু বলা যায় নাকি? কিন্তু এবার একেবারে মন শক্ত করে নিয়েছে সনাতন। একেবারে কঠিন স্বরে বলল, না নন্দিনী, আর কোনো কথা নয়। শুনলে তো ঠাকুর মশাই কি বললেন? ও ছেলে বেঁচেই নেই, আর বেঁচে যখন নেই তখন তো তাকে কোলে কাঁখে করে ঘুরে বেড়ানোর আর কোনো মানেই হয় না। তাই নাকি? তো বেশ, এই ছেলেকে কে নিয়ে গিয়ে গৌরীপুরের শ্মশানে তুলবে? প্রশ্নটা করেই নন্দিনী ছেলেটাকে নিয়ে গিয়ে একেবারে ত্রিলোচন পণ্ডিতের পায়ের কাছে নামিয়ে রেখে এলো। সবাই হাঁ করে দেখছে ছেলেটাকে। কালো মাটির সাথে যেন মিশে গেছে ছেলেটা। সকলের দিকে তাকিয়ে কেমন যেন ড্যাপ ড্যাপ করে দেখছে আর হি হি করে হাসছে। এত ছোট ছেলে এমন করে হাসতে পারে নাকি? কিছুটা মুহূর্ত এমনি করেই কেটে গেল। এবার এগিয়ে এলেন মোড়ল খুঁড়ো। অনেক জ্বালিয়েছে ছেলেটা, এই শুভ কাজ তো তার হাত দিয়েই হওয়া উচিত। ছেলেটাকে খপাং করে মাটি থেকে তুলে নিলেন মোড়ল খুঁড়ো। হ্যাঁ, চলুন, কোথায় যেতে হবে? কে যাচ্ছে না যাচ্ছে সেদিকে কোনো নজর না দিয়ে মোড়ল খুঁড়ো ছেলেটিকে কোলে করে নিয়ে চলতে লাগলেন। কিন্তু বেশি দূর যেতে পারলেন না মোড়ল। কি একটা কালো আঠালো পদার্থ যেন লেগে গেল সারা শরীরে। সারা শরীরটা যেন কাঁপতে লাগলো থরথর করে। হাত থেকে পড়ে গেল ছেলেটা। অদ্ভুত ব্যাপার, অত উঁচু থেকে পড়েও ছেলেটা কাঁদলো না এক ফোঁটাও, উল্টে খিলখিল করে হেসেই উঠল। মোড়ল মশাই থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। কয়েকটা মুহূর্ত, তারপরেই সব শেষ। মোড়ল মশাইয়ের শরীরটা থরথর করে কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে গেল। সারা শরীরটা পচে কালো হয়ে গেল নিমেষে। সারা গ্রামবাসীর সামনে ঘটল ঘটনাটা। কারোর মুখে কোনো কথা নেই। সবাই এক দৃশ্যে দেখে চলেছে মোড়ল মশাইয়ের কালো পচে যাওয়া দেহটা। এবার সকলের আগে কথা বলল সনাতন। এতদিন লোকে বলতো, সে শুনত, আর আজ নিজের চোখে সবটা দেখেছে সে। তাই আজ একেবারে বাঁধন ছাড়া হয়ে ঝনঝন করে বলে উঠল, দেখেছো? এবার নিজের চোখে দেখো। এবার তো বিশ্বাস হলো। এবার বলো, কি বলবে? এই ছেলের জন্য তুমি নাকি সারা গ্রামের সঙ্গে ঝগড়া করলে, হ্যাঁ? বলো এবার কি বলবে? সনাতন যত চিৎকার করে বলল, নন্দিনী ততই আস্তে ধীরে বলল, সেটাই তো বলছি, এই ছেলেকে কে নিয়ে যাবে গৌরীপুরের শ্মশানে? এবার বোধহয় সবাই নন্দিনীর কথার অর্থ বুঝল। আরে তাই তো, এই ছেলেটাকে ধরবে কে? যে ধরবে সেই তো শেষ হয়ে যাবে। নন্দিনী এবারে এগিয়ে এলো। তারপরে ছেলেটিকে কোলে তুলে নিয়ে বলল, চলুন, কোথায় যেতে হবে? আমি ছাড়া আমার ছেলেকে কেউ ধরতে পারে না। এবার কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নন্দিনী ছেলেটাকে কোলে তুলে নিয়ে সোজা হনহন করে হাঁটতে লাগলো। সারা গ্রাম চলেছে পেছনে পেছনে। গৌরীপুর খুব একটা কাছে নয়। এতটা রাস্তা নন্দিনী ছেলে কোলে করে হাঁটতে হাঁটতে চলে এলো। আজ দুটো গ্রাম জড়ো হয়েছে শ্মশানে। চিতা জ্বলছে দাউ দাউ করে। সবকিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন ত্রিলোচন পণ্ডিত। বেশি অপেক্ষা করা ঠিক হবে না। ছেলেটা এলেই ধাক্কা মেরে ফেলে দিতে হবে। নন্দিনী একবার তাকালো সেই চিতার আগুনের দিকে। এখানে ফেলে দিতে হবে আমার ছেলেকে? হ্যাঁ মা, ও বেঁচে নেই মা। ও এক অতৃপ্ত আত্মা। ওকে এবার মুক্তি দাও, না হলে ও কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। নন্দিনী ছেলেটাকে কোলে নিয়ে এগিয়ে এলো সেই গনগনে চিতার দিকে। হ্যাঁ, ঠিকই বলেছেন ঠাকুর মশাই। এই পৃথিবীতে আমার ছেলের জায়গা নেই, আমারও জায়গা নেই। আমরা দুজনেই আজ এক চিতার আগুনে শেষ হয়ে যাব। আপনাদের সকলের শান্তি। নন্দিনী এগিয়ে যেতে লাগলো সেই চিতার দিকে।
সনাতনের বোধহয় একটু সময় লাগলো ব্যাপারটা বুঝতে। সে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নন্দিনীকে বুঝি আর আটকানো যায় না। সনাতনের হাত ছাড়িয়ে সে এগিয়ে গেল চিতার দিকে। চিতার আগুনের লাল ফুলকি উড়ে উড়ে এসে পড়ছে। গনগনে তাপে নন্দিনীর মুখ লালচে হয়ে উঠছে। কি যেন হয়ে গেল হঠাৎ করে। নন্দিনীর কোল থেকে কালো ছেলেটা ছিটকে পড়ে গেল চিতার আগুনে। নন্দিনী চিৎকার করে উঠল। দৌড়ে ঝাঁপ দিতে গেল চিতার আগুনে, কিন্তু সকলে মিলে ধরে আটকে দিল তাকে। চিতার আগুন যেন আকাশ ছুঁয়ে গেল, আর শোনা গেল আবার সেই বীভৎস কান্না, ঠিক যেমন শোনা গিয়েছিল আগেরবার। মৃত জঠরে দম বন্ধ করে মৃত্যুর পরে আরও একবার বোধহয় মায়ের আদরের স্বাদ পেয়েছিল ছেলেটা। একটু অন্যরকমভাবেই বোধহয় বাঁচতে চেয়েছিল, কিন্তু এভাবে বোধহয় বাঁচা যায় না। তাই শ্মশানের কান্না আবার শ্মশানের চিতার আগুনের হিস হিসে শব্দের মধ্যেই মিলিয়ে গেল। শেষ হলো আজকের গল্প শ্মশানের কান্না। গল্প পাঠে আসঞ্জন, বিভিন্ন চরিত্রে ঋদ্ধি, বিপুল, নীলাঞ্জন, দুর্বা, কমলিকা, সায়ন্তন, সৃষ্টি, সৌম্যদীপ, ঐন্দ্রিলা, নীল। পরিচালনা ও আবহ সৃষ্টিতে আমি বিপুল। নাট্যরূপ মৃত্তিকা, পোস্টার ডিজাইন ক্রিয়েটোমেনিয়া। গল্পের সূত্রধর আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।